উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে সে উদ্দেশ্য বাস্তবায়ন করা, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা। দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম উদ্দেশ্য হাসিল করেছি, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের হাসিল হয়নি। পাকিস্তান অর্জন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি? দুটি কারণ। একটি হচ্ছে যারা দেশ শাসন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে। তারা ছিল দেশের মধ্যে এমন শাসক, কর্তৃত্ববাদী এবং একনায়কতন্ত্র শাসক ছিল, তারা মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করেনি, তারা লুট করা মানুষের পরাতারে নিয়ে গিয়েছিল। এটাই দ্বিতীয়, যে আইনের দ্বারায় এই পাকিস্তান বাংলাদেশ শাসিত হচ্ছে এবং হইতেছে, এইটা হচ্ছে মানব রচিত আইন। এই মানব রচিত আইন দ্বারা কিয়ামত পর্যন্ত দেশ শাসিত হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের উন্নয়ন হবে না। কিন্তু এটাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছর সমস্ত সরকারগুলা দেশকে ধ্বংস করেছে। বিশেষ করে ১৫ বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশের প্রতিটি সেক্টরকে সম্পূর্ণভাবে এমনভাবে রসাতলে দিয়েছে, তার ইতিহাস বললে অনেক সময় লাগবে। আমি দু একটি ঘটনা বলি। এই ৫৪ বছর পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছিল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরশাদ এবং যারাই ছিল, তারা ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা, আমলা এবং পুলিশ বাহিনীকে তাদের দলীয় কর্মীতে পরিণত করেছিল। কিন্তু সাথে সাথে সমস্ত অফিস আদালতকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। এই কারণে প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছে। অথচ সরকার ক্ষমতায় থাকবে, সমস্ত বাহিনী নিরপেক্ষ থাকবে, আমলারা তারা পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবে, দলীয় কর্মচারী হিসাবে নয়। এই দলীয় কর্মচারী হওয়ার কারণে দেশ ধ্বংস হয়েছে। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ আপনার আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ডের সরকারি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছিল এবং সেই বক্তব্যটি সরকারের পক্ষে দিয়েছে। সেই আয়ারল্যান্ডের সরকার এই উচ্চপদস্থ কর্মচারীকে ডেকে বলেছেন, তুমি তো পাবলিক সার্ভেন্ট, তুমি রাজনৈতিক বক্তব্য কেন দিয়েছ? সাথে সাথে সেই বক্তব্য আমার পক্ষে কেন দিয়েছে? তোমাকে এখনো অব্যাহতি দিতে গেছে। এটা ছিল সভ্য দেশগুলোর রাজনীতি। দ্বিতীয়, যে দেশের আইন দ্বারায় ন্যায় নীতি এবং সত্যিকারে সুশাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন হবে না। আর এই ২৪-৫৪ বছর যে আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, আইন সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করেছে। এই আইন দ্বারাই কিন্তু দেশ পরিচালিত হলে শান্তি আসবে না। একটি উদাহরণ পেশ করি। ২০০৮ সাল ফখরুদ্দিন হিয়াজউদ্দিন, এই তিন উদ্দিনের শাসন আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল ৬টা, আর হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল কয়েকটা ১৫টি। কার্যক্রমে ২০০৮ সালে আন্তর্জাতিক চক্রান্তে হাসিনা ক্ষমতায় আসে আর খালেদা ক্ষমতায় আসতে পারেনি। হাসিনা ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে যে ১৫টি মামলা হয়েছিল, আদালত সে মামলাগুলোকে এমনি অটোমেটিক ভাবে খারিজ করে দিয়েছে। আর বিএনপির খালেদা জিয়ার মামলা খারিজ হয়নি। এই বিমাতাসুলভ আইন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, পশ্চিমকালের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশের মানুষের উন্নতি সাধিত হবে না। কিন্তু এটাই। তার পাশাপাশি আমি একটি ইসলামী আইন আপনাদের সামনে উল্লেখ করছি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তার প্রধান বিচারপতি ছিল শোরাই, প্রধান বিচারপতি শোরাই। হযরত আলীর একটি যুদ্ধের পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে গিয়েছে। হযরত আলী নিজে গিয়ে শোরাই আদালতে মামলা করেছে। মহামান্য বিচারক শোরাই
আমার যুদ্ধের পোশাক ইহুদি নিয়ে গিয়েছে। সরাই বলতেছে আপনি সাক্ষী নিয়ে আসেন। পরের দিন হযরত আলী সাক্ষী নিয়েছে, একজন তার ছেলেকে, একজন তার গোলাম যেটা কীর্তদাস ছিল তাকে আজাদ করেছে, তার গোলামকে তার সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছে। হযরত সরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, সাক্ষী দুজনের প্রয়োজন, আপনার সাক্ষী একজনও হয়েছে, আপনার আজাদকৃত গোলাম আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এটা গ্রহণযোগ্য। আর আপনার ছেলে যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এই সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, এই কারণে আপনার আদালত থেকে আপনার মামলা খারিজ করে দিয়েছি। হযরত আলী আফাদ অবস্থাত বিচারপতি কথাটাকে মেনে নিয়ে সে আদালত থেকে ফেরত আসছে। দেখেন ইসলাম ন্যায় নীতি এবং কেমন ইনসাফের আইন। কিছু দূরে সেই ইহুদি এই আদালতের এই ন্যায় নীতি এবং হযরত আলীর এই আফাদ মস্তক আইনকে সমর্থন করে দেখার পর সেই ইহুদি বলতেছে আমি আজকে ইহুদি ধর্ম পরিত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আজকে আমি এখানে। সুতরাং যে আইনের বিমতা সুলভ আচরণ, একজন তান্ত্রিক শাসী 5,000 টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়, তাদের বিরুদ্ধে আইনের স্পষ্ট করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রপক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসীরা তখন নাকি 5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে, কৃষকের হাতের মধ্যে দাঙ্গা বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজারে হাজারে কোটি টাকা যারা লোন নিয়েছে তাদেরকে আইন স্পষ্ট করে না, কিন্তু এইটাই। সুতরাং এই বিমাতা সুলভ আইন দিয়ে দেশ যদি চলে কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না, কিন্তু এইটাই। আমি আজকে একটু কথা করি যে আওয়ামী লীগ দেশকে কিভাবে ধ্বংস করেছে এটার বিস্তারিত বয়ান কিন্তু ঘন্টা সময় একটি উদাহরণ পেশ করছি আমি। আপনারা বলতে পারেন আওয়ামী লীগ তো কারবার করেছে, পদ্মা সেতু করেছে, এই করেছে, অনেক করেছে, দেশের উন্নয়ন করেছে। আমি তাই একটি নমুনা আমি পেশ করেছি, সে দেশের বঙ্গকরণটা ধ্বংস করেছে। একটি ব্যক্তি যদি লোন এবং কর্ত নিয়ে 3 তলা বিল্ডিং করে গ্রামের মানুষ তাকে ধিক্কার দিয়ে নিন্দা জানায়, সে লোন নিয়ে 3 তলা বিল্ডিং করেছে। আরেক ব্যক্তি যদি কি উপার্জনের মাধ্যমে উপার্জন করে, সেই যদি 3 তলা বিল্ডিং করে গ্রামের লোক তাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনাকে 15 বছর কালবাট বিশ্বরোড ইত্যাদি ইত্যাদি করেছে, এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করতে আমি, হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এর দেশ থেকে বিজয় হচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে, আর বাকিগুলো দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। সুতরাং এই কথাগুলো আপনারা বলবেন দেশের উন্নয়ন বলে কিছু হয়নি, দেশের উন্নয়ন বলতে কিছু হয়নি। এই জন্যই যারা দেশ শাসন করবে তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তর সৃষ্টি হতে হবে। এর জন্য আমরা বলি খোদাবিরু লোকের শাসন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। সাথে সাথে যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে সেই আইনকে সম্পূর্ণ পদদলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে ওরা হাদিস এসবাব করে। এর জন্য আমরা ইসলামী আইন খোদাবিরু লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট আজকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান দ্বারা আমার বক্তব্যের শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা আব্দুল হক আজাদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য, বক্তব্য রাখার জন্য। সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পেরিয়ে পদ্মার ধার সীমান্ত ইগল থেকে ফায়ার সার্ভিস ঘোষপাড়া মোড় সিএনবি মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশ প্রমাণ করে আগামী দিন ইসলামের দিন, আগামী দিন ন্যায় এবং ইনসাফের দিন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের অধিকার আদায়ের বিপ্লবী কণ্ঠস্বর, বাংলাদেশের অতীতের সকল আন্দোলন সংগ্রামের স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বারবার কারা নির্যাতিত জননেতা, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এখন বক্তব্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত 8 দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 8 দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কিরাম, সাংবাদিক বন্ধুগণ, রাজশাহীর বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনারা সবাই আশা করি আল্লাহ মঞ্জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ মুগ্ধ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যে জোয়ার তৈরি হয়েছিল, বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল, সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে আপনারা এসেছেন। আমরাও আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি। মহান আল্লাহর কাছে সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা হাজার হাজার আহত হয়েছে, ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এই বিজয়ের যে স্বপ্ন পূরণের জন্য নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে 8 দলীয় জোটের উদ্যোগে বা 8 দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা, সেই প্রেক্ষাপটে 8 দলের অভিন্ন 5 দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি
তৈরি করেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল, তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো। এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন। আগামীকালকে খুলনা, এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের 7টি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে 8 দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা 8 দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর কর্মসূচি আসবে। আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব, যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো, আমরা স্বাধীনতার 54 বছরে 3টি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় 8-9 বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময়ে মিলে 54 বছর দেশ শাসন করেছেন। দলের নাম উল্লেখ না করেও যদি বলি, 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে। আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। প্রিয় দেশবাসী, তাই আমাদের এই 8 দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে